শুভেচ্ছা সকলের জন্য, আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। বেশ বেশ কিছুদিন ধরে এই আন্তর্জাতিক আন্তর্জাতিক অস্থিরতায় বিশ্বের সকল মানুষ এই অস্থিরতায় অস্বাভাবিক জীবনযাপন করছে। আন্তর্জাতিক এই অস্থিরতা কম বেশি যারা সমাজ নিয়ে ভাবেন, চিন্তা করেন, তাদেরকে আক্রান্ত করেছে। আমিও কিছুটা ওই ধরনের শিকার। যাক, দেশের কথা, আমি দেশের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করার সময় আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এখন বাঁচবো কীভাবে, এখন বাঁচবো কীভাবে, এই কথাটাই আমি শুনছি। এবং এরা শ্রমিক, কৃষক, মেহনতি বিভিন্ন পেশায় নিয়োজিত উৎপাদক শ্রেণী। জিজ্ঞাসা ছিল সবার একই উদ্দেশ্য, দেশের অবস্থা জানা। তা আমার ভিডিও কেউ কেউ দেখে বলে, আপনি তো সবসময় সাম্রাজ্যবাদ ইত্যাদি নিয়ে বেশ বক্তব্য রাখেন, ভাই দেশের কি অবস্থা হবে? আমি সেই প্রেক্ষিতে আজকে দেশের উপরে নাতি দীর্ঘ আলাপ করতে চাই। আমার আলাপের প্রসঙ্গ ৭১-এর চেতনার প্রসঙ্গ। আবার বলছি, ৭১-এ আমাদের চেতনা প্রসঙ্গ। তো শুরু করি। আমি আলাপের একটু পিছিয়ে না গেলে নয়, তাই কিছু আলাপের অপ্রাসঙ্গিক এখানে হতে পারে, কাজেই অপ্রাসঙ্গিকগুলোকে ধরে নিতে হবে প্রসঙ্গ হিসাবে। তো পাকিস্তানের সময়, ওই সময় বা এখন আর শোনা যায় না ব্রিটিশ ভালো ছিল, এটা এখন আর শোনা যায় না। আমি আমার ছোটোবেলায় শুনেছি মুরব্বীদের কাছে ব্রিটিশ ভালো ছিল। আর ব্রিটিশের সময় আমি তখন তো ছোট, তো আমি এটা ভাবতাম ব্রিটিশ ভালো ছিল কেন। তো আমি পরবর্তীতে একবার এক বয়স্ক লোককে বলছিলাম, আচ্ছা চাচা, ইংরেজরা ভালো ছিল শোনা যায় কেন? সে বলল, দেখো ইংরেজরা কী করেছে, রেল স্টেশন করেছে, স্কুল কলেজ করেছে, এবং আমরা স্বাধীনভাবে কাঁচা মাছ শাকসবজি খেতাম। আমরা ইংরেজ শাসন করে না কে শাসন করে এটা বুঝতাম না, তবে পুলিশ বাহিনীর একটু তৎপরতা ছিল, কোনো মিলিটারি শাসন, সামরিক শাসন এইসব ছিল না, কারফিউ ছিল না। আমরা সাদামাটা ডাল ভাত খেতাম, শাকসবজি খেতাম, আমরা খুব ভালো ছিলাম। ইংরেজদের সময় আমরা খুব ভালো ছিলাম। দেখ, সেটা ছিল সাধারণ মানুষের কথাবার্তা। আসেন, এখন ঠিক একই সুরে কথা বলছে যেটা অহরহ পাকিস্তানকে হারিয়েছি। কেউ কেউ বুক থাপড়ে বলে, হায় পাকিস্তান। আর পাকিস্তান তো ৭১-এ পরাজিত হয়ে চলে গেছে। তা ইংরেজদের ২০০ বছর শাসনের পরে প্রায় ১৫০ বছর পর্যন্ত ব্রিটিশ ভালো ছিল কথাটা শোনা যেত, এবং পাকিস্তান চলে গেছে মাত্র ৫০-৬০ বছর পূর্বে। কাজে আমাদের দেশেও ওই ইংরেজ ভালো ছিল, ওই সুরটা প্রায় ১৫০ বছর এদেশেও থাকবে। পাকিস্তান ভালো ছিল, পাকিস্তানের সময় ভালো ছিলাম। এটা সব আম জনতার কথা না, একমাত্র পাকিস্তানের সমর্থক জামাত ইসলাম এবং মুসলিম লীগ তারা বলে। এখানে প্রায় ৯৫-৯৮ ভাগ মানুষ ওই ৭১-এর চেতনা
বিশ্বাসী। এখন আমার শিরোনাম ছিল ৭১-এর চেতনা প্রসঙ্গ। ৭১-এ আমি ইন্টারমিডিয়েট পড়ি। হ্যাঁ, আমি ৭১-এ আমার মুক্তিযোদ্ধা যাওয়ার চেতনাটা কী ছিল? চেতনা ছিল বাংলাদেশ স্বাধীন হবে। আমি শেষার ছোট, ২৩-২৪ বছর বয়স, সবেমাত্র ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হতে পারে না, এর ভিতরে গণ্ডগোল। তবে ম্যাট্রিক পাস। আমি বাঙালি, আমার ভিতরে চেতনা ছিল খালি বাঙালি আর অবাঙালি পাকিস্তানের শাসক গোষ্ঠী, এই একটা মাত্র। আমি যুদ্ধে গেলাম, যুদ্ধের কাহিনী এখানে বর্ণনা আমার প্রসঙ্গ নয়। তো যুদ্ধের প্রসঙ্গ না হলেও সামান্য একটু বলতে হয়। ভারতে গেলাম, ভারতের ট্রেনিং সেন্টারের শিবির। আমি প্রথম দিকে শরণার্থীর সাথে চলে যাই, আমি একা, এবং শরণার্থী শিবিরে আমি হিন্দু পরিবারের সাথে থাকা খাওয়া করি। আমাকে জিজ্ঞাসা করে, তুমি এলে কেন? তুমি তো মুসলমান, তো তুমি কেন এলে? আমি তখন উত্তর দিতে পারি না কেন আমি আসলাম, ভারতে কেন এলাম। এটা বুঝলাম যে আমি ওই পাকিস্তানকে হটাবো, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করবো, এইটুকু আমি বুঝলাম। ওখানে আমাদের ট্রেনিংয়ের খাওয়া দাওয়া শরণার্থী শিবিরে খেতাম, এবং কোটি কোটি মানুষ মিনিটে মিনিটে ভারতে চলে যেতে থাকলো, এবং ভারত হিমশিম খেতে থাকলো। ভারতের স্কুল, কলেজ, সেনাবাহিনী, পুলিশ সবাই দ্রুত আমাদের অ্যাকোমোডেশনের চিন্তা, আমাদের রিসিভ করা, থাকতে দেওয়া, খেতে দেওয়া, এই ব্যবস্থা চট করে ফেললো। চট করে শুরু করলো, কিন্তু শেষ হয়েছিল যুদ্ধের আগ পর্যন্ত ভারতকে আমাদের এই শরণার্থ এবং মুক্তিযুদ্ধ শিবির নিয়ে কাজ করতে হয়েছে। আমি এখানে লম্বা কথা থেমে যাচ্ছি। যাই হোক, ভারতে যখন আমার ট্রেনিংয়ের ব্যাপার হলো, ট্রেনিংয়ের সময় ক্যাম্পে, তখন আমাদের ক্যাম্পে নিয়ে এসে ক্যাম্পে ছাত্রলীগ হাত জাগাও, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলো। আমি তখন ছাত্র ইউনিয়ন করি। বাদ বাকি আমাদের বললো, তোমাদের কথা পরে হবে, তোমরা ভাষানীর লোক, তোমাদের কথা পরে হবে। তার 2-3 দিন পরে আবার আমাদেরকে নিয়ে ট্রেনিং করলো। এর পিছনে কারণটা আমরা জানলাম না, তবে বুঝলাম ভাষানীর সঙ্গে ওখানে বেশ বার্গেনিং হচ্ছিল। যাই হোক, ভাষানীর পন্থী ছাত্র ইউনিয়নের লোকেরা আমাদের ট্রেনিং করলাম। ট্রেনিংয়ের বোধে খাওয়া দাওয়া হতো কি, আজকে শুধু ডাল আসছে, তারপরের দিন ভাত আসছে, আবার একদিন ভাত আসছে, 5 ঘন্টা পরে ভাজি আসছে, এক এক সময় এক একটা আইটেম ট্রাক ভরে আসতো, ওগুলো খেতাম। আমি এই পর্যায়ে আলাপের মূল প্রসঙ্গ চলে যাবে। এটা থাকে এখানে ৭১-এর চেতনা। যুদ্ধ শেষ, বাংলাদেশে চলে এলাম। ৭১-এর 16 তারিখে খুলনা মুক্ত হয়। ৭১-এর 16 ডিসেম্বর, 18 তারিখে খুলনা মুক্ত হয়। খুলনা 16 তারিখে মুক্ত হয় না, 18 তারিখে মুক্ত হয় খুলনা শহর, এবং বিহারিদের আক্রমণে খুলনা আক্রান্ত ছিল। সেখান থেকে আমি 9 সেক্টরে এবং খুলনার শহরের মুক্তিযোদ্ধা। 17-18 তারিখে আমরা পুরা খুলনা শহরে হাঁটাহাঁটি করতে পারছি, এর আগে পাই নেই। বিহারিদের আক্রমণ ছিল, বিভিন্ন ছাদের থেকে, বিভিন্ন বিল্ডিং থেকে বিহারিরা আক্রমণ করতো। 17 তারিখ মুক্ত। যাই হোক, এটা আমার প্রসঙ্গ না, আমার প্রসঙ্গ চেতনা। আমি ৭১-এর চেতনা ভাবতে শুরু করলাম। আমি আবার লেখাপড়ায় ফিরে গেলাম। আমি তখন ইন্টারমিডিয়েটে খুলনা সিটি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা ব্যস্ত। তখন জানলাম যে আসলে মুক্তিযোদ্ধার চেতনাটা কি। চেতনা ছিল কি,
গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ। তখন জানলাম। আর প্রথম আমার এক 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 চেতনা, এক চিন্তা ছিল কি বাংলাদেশ স্বাধীন হবে, পাকিস্তানিদের থেকে আলাদা হব। যাই হোক, 4 স্তম্ভ গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, আওয়ামী লীগ ক্ষমতায় এলো। আজকে জাতির কাছে প্রশ্ন, এই 4টার কোনটা বাস্তবায়িত হয়েছে? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র একটাও হয়নি। হওয়ার ভিতরে কি হয়েছে? পাকিস্তান থেকে বেরিয়ে এসে এদেশে সেনাবাহিনীর লোকেরা জেনারেল হয়েছে, রক্ষী বাহিনী হয়েছে, রক্ষী বাহিনী বড় বড় অফিসার হয়েছে, অনেক 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 নূতন প্রকল্প, বিভিন্ন প্রজেক্ট হয়েছে, অনেকগুলো নূতন ডিপার্টমেন্ট হয়েছে, অনেকগুলো ব্যাংক হয়েছে, অনেকগুলো স্কুল হয়েছে, অনেকগুলা মাদ্রাসা, ভার্সিটি হয়েছে, গ্রামে গ্রামে হসপিটাল হয়েছে, আপনার উপজেলার চেয়ারম্যান হয়েছে, উপজেলা হয়েছে। এত কিছু হওয়ার পরেও শ্রমিক, কৃষক বা মেহনতি মানুষ বা জাতীয় শিক্ষার অগ্রগতি কতটুকু হয়েছে? আর যদি আমরা পাকিস্তানে থাকতাম, রাজাকারা যদি বিজয়ী হতো, পাকিস্তান থাকতো, পুলিশ ডিপার্টমেন্ট এত প্রসারিত হতো না, সেনাবাহিনীর নামে কোনো সেনাবাহিনী হতো না, সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী তাই থাকতো, সব কিছু এরকম থাকতো, পদ্মা ব্রিজ হতো না, এতগুলো ভার্সিটি হতো না, এতগুলো পাকা রাস্তা হতো না। এগুলো বলতে গেলে সমস্ত রাত লাগবে। মোটামুটি আমাদের যে উন্নয়ন, এটা বাংলাদেশ হওয়ার কারণেই হয়েছে। আমি এখানে একটু চেতনার সান্ত্বনা পেলাম, একটু চেতনার সান্ত্বনা আমি এখানে পেলাম। কিন্তু এত কিছু হওয়ার পরে দেশের শিক্ষা, খাদ্য নিরাপত্তা, জীবনের নিরাপত্তা এবং যেটা ডেমোক্রেসি, এটা কোথায় গেল? এখন ডেমোক্রেসি কোথায় গেল? পাকিস্তানের কাছে পরাধীন ছিলাম, 71-এ স্বাধীন হলাম। কোথায় স্বাধীন হলাম? ভারতীয় আধিপত্যের খপ্পরে পড়লাম। সেটা জুলাই আগস্টে সেখান থেকে বেরিয়ে এলাম। জুলাই আগস্টে পরে আমরা কোথায় গেলাম? আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের ডেমোক্রেসি কোথায়? আমাদের ধর্মনিরপেক্ষতা কোথায়? হিন্দু মারো, হিন্দু খাদাও, এগুলো তো রয়েই গেল। কাজে 71-এর চেতনা নিয়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন লোকের যে মুখে এত বলি শুনি, তারপরে কেন ব্রিটিশ 200 বছর পরেও কেন লোকেরা বলতো ইংরেজরা ভালো ছিল, আবার এখন কেন মানুষের বলে কি আমরা বাঁচবো কীভাবে, পাকিস্তান ভালো ছিল? এই কথাগুলো কেন আসতেছে? নিশ্চয়ই এই কথার পেছনে অনেক রহস্য এবং তাৎপর্য আছে। যাই হোক, বাংলাদেশ হওয়ার পরে অনেকগুলা পার্টি হলো, অসংখ্য পার্টি, অসংখ্য নেতা, এইসব নেতা এবং পুরান দলের নেতা সবার বাড়ি গাড়ি হয়ে গেল, সবার দেশ বিদেশ সম্পত্তি প্রসারিত হলো, নূতন নূতন পার্টি হলো, নূতন নূতন পার্টি খরচ। এই নূতন পার্টিকে দিল কারা? এরা কোথায় এই টাকা পেল? ছাত্র যুবকরা এত টাকা কোথায় পেল? কোথায় এরা মদত পেল? কে এদেরকে জ্ঞান দিল? অসংখ্য নূতন নূতন দল, অসংখ্য নেতা। এবং যদি আমি কম্পেয়ার করি, ভারতবর্ষের মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, জাগপাই এবং এই সমস্ত নেতার পাশাপাশি ধারাবাহিক ভারতের নেতা, ধারাবাহিক ওই সময় পাকিস্তানে কায়েদে আজম, লিয়াকত আলী, আজম খান, আয়ব খান, ইয়াহিয়া খান, ধারাবাহিকভাবে এই নেতাগুলা ছিল। এবং ভারতের ধারাবাহিক নেতার একটা রেজাল্ট আছে,
পাকিস্তান হলো, পাকিস্তানের পরে ৭১ পরে স্বাধীন বাংলা হলো, আমাদের দেশের ধারাবাহিক আমরা কে পেলাম? আমরা ওই যে আইয়ুব খানের সন্তান পেলাম, আমরা এরশাদের সন্তান পেলাম, আমরা বাঙালি জাতির নেতার সন্তান পেলাম, আমরা এইসব দলের নেতাদের সন্তান। এবং তাদের স্লোগান কি? জিয়া জিয়া, শেখ মুজিব শেখ মুজিব, হাসিনা হাসিনা, এইসব স্লোগান দিয়ে ধুলে ওড়াচ্ছে। এই স্লোগানের কি অর্থ? কাজে পূর্বতন যে সমস্ত নেতার ধারাবাহিক ভারতবর্ষে এলো, আমাদের বাংলাদেশের ধারাবাহিক আমরা কি পেলাম? এখন আমরা আমাদের নেতা কারা? আমাদের পূর্বতন সব নেতা বয়োবৃদ্ধ হয়ে মারা গেছে। নূতন প্রজন্মের যে নেতা, প্রতিটি নেতা কেউ মোসাদের সাথে সংযোগ রাখে, কেউ সিএর সঙ্গে সংযোগ রাখে, এবং পুরান নেতারা কোনো অর্থসম্পন্ন পরিবারের ছেলে না, নিঃস্ব, এবং তাদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি, বাড়ি, দেশ বিদেশ ঘোরাফেরা করছে নূতন নেতা। এখন দেশ যে চেতনায় আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমরা স্বাধীন রাষ্ট্র হব, আসেন এখানেই আমার মূল বক্তব্যটা এখন শুরু করলাম। তা আমরা কি পেলাম? আমার চেতনা কোথায় গেল? জাতীয়তাবাদ খবর নাই, গণতন্ত্রের খবর নাই, ধর্মনিরপেক্ষতার খবর নেই, সমাজতন্ত্রের খবর নেই। আমার দেশের কি কোথায় খবর আছে? আমার চেতনার কি বাস্তবায়িত হলো? আজ অর্ধশত বছর চলে ৭১ চেতনার কি বাস্তবায়িত হয়েছে? ঠিক এই মুহূর্তের অবস্থার বর্ণনা যদি করি অনেক সময় লাগবে। কাজী কেন কেন ব্রিটিশ ইংরেজরা ভালো ছিল কথাটা বলছে, কেন পাকিস্তান ভালো ছিল কথাটা আমাকে শুনতে হয়, কেন পথে ঘাটে দাঁড়াতে হয়? ভাই সাহেব শোনেন, দেশের কথাটা একটু কিছু বলেন, আমাকে এই কথাটা শুনতে হচ্ছে কেন? আর যেহেতু আমি এই যুদ্ধে অংশ নিয়েছিলাম, দায়টা আমার, এবং কথার উত্তরটাও আমাকে দিতে হবে। তাহলে আমি কি ৭১ ব্যর্থ মুক্তিযোদ্ধা? এটা আমাকে আজকে ভাবিয়ে তুলছে। এখন বারবার ঘুঘু এসে ধান খেয়ে যায়, ঘুঘু পার্টি। এদেশের যে শত শত পার্টি সৃষ্টি হয়েছে, এগুলো ঘুঘু পার্টি। ঘুঘু বারবার এসে কৃষকের ধান খেয়ে যায়। আগের ঘুঘু পার্টিগুলা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টিরা যেভাবে খেয়েছে, পাকিস্তান যেভাবে কৃষকেরা ফসল খেয়েছে, এরা সবই ঘুঘু পার্টি। আজকে যতগুলো পার্টি জন্ম নিয়েছে, এরা সব ঘুঘু পার্টি। এরা শ্রমিক কৃষকের ফসল খেয়ে ফেলে। এখন সমগ্র বাংলাদেশে ধান কাটার মৌসুম, ধান কাটার সময় কৃষকদের ঘরে খাবার নাই, তাদের প্রায় 2 মাস ধান কাটবে। এই সময় এই ঘুঘু ধান খেয়ে যাবে, ঠেকাবে কে? বারবার কৃষকের ফসল ঘুঘুতে খেয়ে যায়। ৭১ পরে আরেকটা জিনিস হয়েছে, এটা হয় প্রতিটি স্বাধীন দেশের পরে, এটা হয়। যেমন এখানে একটা পেটি বুর্জ ক্লাস সৃষ্টি হয়েছে, এখানে একটা কনফেডার বুর্জ সৃষ্টি হয়েছে, এখানে একটা আমলাতন্ত্র প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, এখানে জাতীয়তাবাদী নেতাদের একটা দালাল জাতীয় নেতাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে। এই 4-5টা নতুন প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। এটা কিন্তু দেশ স্বাধীন না হলে এগুলো হতো না। আমাদের সৌভাগ্য শুধু এখানে যে একটা নূতন জাতীয়তাবাদী দালাল জাতীয়তাবাদী ক্লাস সৃষ্টি হয়েছে, একটা পেটি বুর্জ ক্লাস সৃষ্টি হয়েছে, হালকা গ্রাম অঞ্চলে যন্ত্রের প্রবর্তন হয়েছে, গার্মেন্টস হয়েছে, একাধিক
ওয়ার্কশপ সৃষ্টি হয়েছে এবং কর্মসংস্থান হয়েছে। কাজে এই যে বিশাল পেটিবিজুয়া বাহিনীর সৃষ্টি, এইটা পাকিস্তানের সময় হতো না, বা দালাল জাতীয়বাদী দল হতো না, বা এতগুলো গুগু পার্টিও হতো না। এটা একটা অর্জন আমাদের, সব কিছুই অর্জন। তার ভিতরে বড় অর্জন হয়েছে পেটি বুর্জুয়া, কনভার্টার বুর্জুয়া, সিন্ডিকেট এবং দালাল দল। এইগুলো আমাদের 71-এর চেতনা বলবো, চেতনার ভিতরে এইগুলো ধরতে হবে। এখন ব্রিটিশের সময়ে ক্ষুদিরামের জন্ম হয়েছে, সূর্য সেনের ইংরেজি বিদ্যুৎ সূর্য সেনের জন্ম হয়েছে, প্রীতিলতার জন্ম হয়েছিল, এবং ক্ষুদিরাম প্রীতিলতারা ওই যে আমাদের ঢাকা কলেজের প্রফেসররা এবং বাংলাদেশের বিনোদ বিহারী অনেক আছে ইংরেজির বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধেও জন্ম হয়েছিল বেশ এ ধরনের ক্ষুদিরাম, এ ধরনের সূর্য সেন, এ ধরনের প্রীতিলতা। পাকিস্তান তাড়াতে গিয়েও আমাদের দেশে সৃষ্টি হয়েছিল। এখন বাংলাদেশের ক্ষুদিরামরা কী করে, বাংলাদেশের প্রীতিলতারা কী করে, বাংলাদেশের এই পাকিস্তান বিরোধী এই স্বাধীনতাকামী এই লোকেরা কী করে, প্রত্যেকের অর্থনৈতিক মুক্তি হয়েছে। বাংলাদেশের সব স্বাধীনতা বিরোধী যে নেতারা ছিল প্রত্যেকে আখিরি কামাই করে ফেলেছে। শুধু হয় নাই কি, শ্রমিক কৃষকের উন্নতি হয় নাই। অর্থাৎ যে দেশের কৃষক শ্রমিকের উন্নতি না হয় সে দেশের অর্থনীতি মেরুদণ্ড সৃষ্টি হয় না, অর্থনীতির সৃষ্টি হয় না। আমাদের সম্মানিত কৃষক সম্প্রদায়ের সেই চাষাবাদের ধরন আদিকালের মতো, শ্রমিকের কাজের ধরন, খাওয়া দাওয়া, বেতন ভাতা আদিকালের মতো, এবং শ্রমিক কৃষকের জন্য কোনো ডেমোক্রেসি নাই। তাদের সন্ততিদের লেখাপড়ার কোনো সুযোগ নাই, তাদের ছেলেমেয়ে লেখাপড়া করবে না, ভালো খাবে না। তাহলে শ্রমিক কৃষকরা শক্তিশালী নয়। শ্রমিক কৃষকরা যদি দুর্বল হয়, রাষ্ট্রপতির বেতন ভাতা কে দিবে? সকল সরকারি কর্মচারীরা তো বেতন দেবে শ্রমিকদের সৃষ্টি অর্থের থেকে বা কর থেকে। কাজেই 71-এর পরে যেটা সবচেয়ে খারাপ হয়েছে সেটা হচ্ছে শ্রমিক কৃষকের দুর্দশা, এবং এখানে কোনো ডেভেলপড হয় নাই। যার কারণে সরকারি কর্মচারীদের বেতন ছাড়া ঘুষের উপরে, দুর্নীতির উপরে নির্ভর করতে হয়। বাজার দর যেভাবে বেড়ে গিয়েছে, সেখানে কৃষক শ্রমিক বা সরকারি কর্মচারীদের বাঁচতে হলে দুর্নীতি মাস্ট করতেই হবে। দুর্নীতি এখানে নিয়মের ভিতরে এসে গেছে। কাজে এই দুর্নীতিতে ঠেকাতে হলে এদেশের সর্বপ্রথম উৎপাদক শ্রেণীকে উন্নত করা, তাদের কাজের সুবিধা অর্জন করা এবং তাদেরকে সেট আপ করা। কিন্তু সরকার তো শ্রমিক কৃষকের না, সরকার তো সেই নবাব সিরাজউদ্দৌলার যে সরকার ছিল, মির্জাফর, মিরন, আলীবর্দী খাঁ, জগৎ শেঠ, রায়দুল্লভ, ঘসিটি বেগমরা। আমাদের 71-এর চেতনার পরে যারা এলো ক্ষমতায়, তারা ওই ঘসিটি বেগম, তারা ওই রায়দুল্লভ, মির্জাফর, এরা অর্থাৎ সাম্রাজ্যবাদীদের সন্তানরাই দেশটাকে ক্ষমতা কেড়ে নিল এবং তাদের হাতে ক্ষমতা চলে গেল। আচ্ছা, বাংলাদেশের ক্ষমতায় এক সাম্রাজ্যবাদের সন্তানেরা আছে ক্ষমতায়। অবনতি হয়েছে এখানে। অবনতি কার হয়েছে? অবনতি হয়েছে উৎপাদক শ্রেণী, অবনতি হয়েছে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত প্রতিষ্ঠান হয়েছে। শিক্ষার যে কারিকুলাম, যে মানটা, এটা তো পেটিবুর্জুয়া পণ্ডিতদের লেখা, সাম্রাজ্যবাদী পণ্ডিতদের শিক্ষা কার্যক্রম, তাদের বই বুঝতে। এখানে তো দেশপ্রেমিক কোনো কবি সাহিত্যিকের তেমন কোনো সাহিত্য পড়ানো হয় না।
কাজে শিক্ষার যে অবনতি এবং হাজার হাজার জিপিএ পাইপ পাচ্ছে, হাজার হাজার বৃত্তি পাচ্ছে, হাজার হাজার সব কিছু এখানে উন্নতি দেখা যাচ্ছে। আর এই শিক্ষা নিয়ে প্রতিটি লোক দুর্নীতি করতেছে, প্রতিটি শিক্ষা নেওয়ার লোকই অমানুষ হচ্ছে প্রতিটি। এটা আমার কথা নয়, এটা এখন গ্রামের লোকদের বলে শিক্ষার দীক্ষা নিলে মানুষ ভালো হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষা নেওয়ার মানুষটা হচ্ছে অমানুষ। কাজে এই অমানুষের শিক্ষাটা, যেমন শিক্ষার প্রোগ্রামের সমস্যা আছে, আরেকটা ব্যাপার আছে, অভাব থাকলেই মানুষ দুর্নীতি করবে। এই অভাবটা মারাত্মকভাবে, মিডল ক্লাস বলেন, যে ক্লাস বলেন, আধুনিক যান্ত্রিক যুগের বা পেটিপুঞ্জ সাম্রাজ্যবাদী ব্যবস্থায় মানুষের জীবন মান সেই এখন থেকে 200 বছর পিছিয়ে যে জীবন মান ছিল, যে সমস্ত খাদ্য অভ্যাস, লাইফ স্টাইলটা যাচ্ছিল যান্ত্রিক যুগে বা বিশ্ব সাম্রাজ্যবাদী ব্যবস্থায়, মানুষের লাইফ স্টাইলটাও আবার অনেকটা এগিয়ে গেছে ধারাবাহিকভাবে। কাজে এর সাথে মানুষ অভ্যস্ত। আমাদের কালচারটা এখন এই বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে আমাদের কালচারটা, কাজে এখানে সমস্যাটা হচ্ছে কি, মানুষের উৎপাদনের যে উৎপাদিত সম্পদ, এটা সুষ্ঠু ব্যবহার হচ্ছে না, এটা অসম। এজন্য একদল মানুষ সম্পদের পাহাড় গড়ে তুলছে, আর উৎপাদক শ্রেণী সম্পদহীন হয়ে পড়ছে, প্রলেতারিয়েত হয়ে পড়ছে, সরবরাহ হয়ে পড়ছে। এখানে এই সমস্ত পার্থক্যগুলো বিদ্যমান। যেটা বলছি আমি, ওই যে পথে হাঁটতে গেলেই মানুষের জিজ্ঞাসা করে, ভাই আমরা এখন বাঁচবো কীভাবে? তো তাদের উত্তর দিতে গেলে আমি কোটি কোটি মানুষ, 20 কোটি মানুষের উত্তর কিভাবে দেব? আমি 20 কোটি মানুষের সামনে রেখে সমস্যার উপরে কিছুটা আলাপ করতে চেষ্টা করলাম। সমস্যাটা কিন্তু আমার সন্তোষজনক হয় নাই, আরও অনেক সমস্যা আছে। এই মুহূর্ত বিশ্ব ব্যবস্থায় এই মুহূর্তে আমরা সবাই নানান কাজে ব্যস্ত। আজকে দেশের মূল সমস্যাটার কথা বলতে যেয়ে এগুলো বললাম। এখন আমি কথার শিরোনাম ছিল 71-এর চেতনা। তো 71-এর চেতনা ছিল না বর্তমানে ঘুঘু পার্টিগুলা, আমাদের আগের যে সমস্ত ঘুঘু পার্টি, শোষক পার্টি, যারা ফসল খেয়ে ফেলে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ ফসল খেয়ে ফেলে। তারপরেও সবাইকে একচাটিয়াভাবে আমি মূল্যায়ন করতে চাই না। আমি দেশের প্রতিটি এলাকায় গ্রামে ঘোরাঘুরি করি, বেশ উন্নত যোগাযোগ, নূতন নতুন মার্কেট ব্যবস্থা, গ্রামে গ্রামে হসপিটাল ব্যবস্থা, গ্রামে গ্রামে স্কুল কলেজের ব্যবস্থা, ঢাকাতে বিভিন্ন জায়গায় বা আঞ্চলিক ভিত্তিতে শিক্ষার ভার্সিটি ব্যবস্থা, মেডিকেল ব্যবস্থা, মোটামুটি 200 বছর বা এখন থেকে 50 বছর আগের অবস্থার থেকে আমাদের এখানে চেঞ্জ হয়েছে। এটার ধারাবাহিকতা আজকে ভলেন্টিয়ার হয়ে গেল। এবং সাম্রাজ্যবাদ দেখলেও বাংলাদেশ যদি স্বাবলম্বী হয়, সাম্রাজ্যবাদীর সব সময় তার উপনিবেশকে গরিব বানিয়ে রাখে। যদি উপনিবেশ যদি সেনা হয়ে যায়, উপনিবেশ যদি ম্যাচিউরড হয়ে স্বাবলম্বী হয় অর্থনৈতিকভাবে, সাম্রাজ্যবাদের আর আমাদের দরকার হবে না। কাজে সাম্রাজ্যবাদ তার পলিসি, জাতীয়তাবাদী নেতাকে খতম করো, দেশকে গরিব রাখো, তাদের যেটা উন্নয়ন দরকার, যেমন ব্রিটিশের দরকার ছিল যোগাযোগটা এবং শিক্ষাটা। আর আজকের সাম্রাজ্যবাদের প্রোগ্রাম, শিক্ষা থাকবে তাদের দেওয়ার শিক্ষা, উন্নয়ন থাকবে তাদের পলিসি মতো, শিক্ষা থাকবে, খাদ্য সামগ্রী ইত্যাদির প্ল্যান পরিকল্পনা সব তাদের মতো। এবং সাম্রাজ্যবাদ নিজে কোনো দেশে চলে যায় না। ব্রিটিশ ইংরেজদের গভর্নর ছিল, তার প্রতিটি উপনিবেশে গভর্নর ছিল। মার্কিনের গভর্নর নেই, মার্কিনীদের দূতাবাস। বর্তমান সাম্রাজ্যবাদীদের দূতাবাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে এবং ওই ফিনান্স পুঁজি দিয়া, লগ্নি পুঁজি দিয়া, দ্রব্য সামগ্রী দিয়া, আর নিয়ে নিচ্ছে কি আমার শ্রম শক্তি, আমার কাঁচামাল দিচ্ছে কি
তার উদ্বৃত্ত থাকে যে সমস্ত সামরাস্ত্র ইত্যাদি। এখন এই যে সাম্রাজ্যবাদী পলিসিতে আমরা আধিপত্য থেকে বেরিয়ে এসে এখন কোথায় এলাম, এটা সবাইকে ভাবতে হবে। এবং আমি পথে ঘাটে যেভাবে এই যে আপনাদের 20 কোটি লোকের সামনে যেভাবে কথাগুলো বললাম, আমি পথে ঘাটে আমি প্রশ্ন উত্তরগুলো এভাবে দেই। এবং দিন দিন প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আমাদের এখন কি হবে, আমাদের কি হবে। এটা তো একটা রাজনৈতিক বিষয়, এবং কঠিন বিষয়। এর সমাধানটা কি হবে? সমাধানটা কি? 1000 বছর কোনো ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থায় পৃথিবীর কোনো জায়গায় এই সমাধানটা হয় নাই। কাজে এটা অবশ্যই একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র সাম্যবাদ বা মজদুর শ্রেণীর নেতৃত্বে, ওয়ার্কার শ্রেণীর নেতৃত্বে এটা সম্ভব। অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত সমস্যা ফিল করছে ওয়ার্কার শ্রেণী বা উৎপাদক শ্রেণী, যে সমস্ত সমস্যা ফিল করে আমাকে যে প্রশ্ন করছে, তার উত্তর হবে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ কমিউনিস্ট বা মজদুরদের হাতে আমাদের রাষ্ট্র ক্ষমতা যেতে হবে, উৎপাদক শ্রেণীর ক্ষমতা আসতে হবে, এবং পরীক্ষিত ও ঘুঘু পার্টিগুলা, সাম্রাজ্যবাদের দলগুলাকে সমূলে নির্মূল করতে হবে। এই কথাগুলি আমি সকলের প্রশ্নের উত্তরে এইভাবে বলি। আমি আজকে ভিডিওতেও হুবহু একই কথা বলছি। তা আমি শুরু করছিলাম 71-এর চেতনা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো কোথায় গেল? এগুলো কি আমাদের একটা লিপস্টিক মাখাবার মতো? এগুলো কি কোনো ফ্যাশনের জিনিস? এগুলো সমাজ দেখে এগুলা প্রয়োগ করার সময় ছিল। আমার আওয়ামী লীগ সবসময় দীর্ঘ সময় পেয়েছে। সে কি এগুলো করেছে? সে করেছে রক্ষী বাহিনী, তার লোকেরা করেছে ঘর বাড়ির সামনের গেট, বিদেশে বাড়ি, এবং তাদের ছেলে মেয়ে বিদেশে পড়ানো, এগুলো করেছে আওয়ামী লীগ বলে কথা নয়। এভাবে করেছে বিএনপি, এভাবে করেছে জাতীয় পার্টি, এভাবে করেছে এই ধারাবাহিকভাবে। এটা আমাদের প্রমাণ এবং এগুলো জানি। এখন যেটা করতে হবে, এই যে গ্রামে হাঁটতে যে সমস্ত লোকের প্রশ্ন, আমরা এখন কি করব, তাদের উত্তর দিতে গিয়ে আমি বলবো বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং শ্রমিক কৃষক মেহনতি উৎপাদক শ্রেণীকে এগিয়ে এসে ঘুঘু পার্টিদের উৎখাত করে দিয়ে শোষক শ্রেণী পার্টিকে উৎখাত করতে হবে, যারা বারবার কৃষকের ফসল খেয়ে ফেলে। তো অনেক কথা বললাম। সমাজ দেশকে সম্পূর্ণ বহিঃশক্তি নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, এবং অসংখ্য যে ঘুঘু পার্টির নেতা, যারা দেশ বিদেশ টাকায় চলে, এবং ইতিমধ্যে তারা ক্ষমতায় না গেলেও তাদের বাড়ি, তাদের দামি গাড়ি ব্যবহার করতে দেখছি। এরা সব এই 2 বছর আগেও স্কুল কলেজে পড়াশোনা করছে, পায়ে হেঁটে ভার্সিটিতে গেছে, ভার্সিটির খরচ পায় নাই, এখন তারা ডাক সাইটের নেতা। কাজী এই ঘুঘুদেরকে উৎখাত করতে হবে, এটা আমার সর্বশেষ কথা। এবং গ্রামের লোকদের, গ্রাম শহরে ঘাটে পথে যেখানে যাই, যে প্রশ্নগুলো আসে, এখন আমাদের কি হবে, তাদের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিলাম। থ্যাংক ইউ, আবার সাক্ষাৎ হবে। থ্যাংক ইউ।